কি বলছিস? ক্ষমা? কিসের ক্ষমা? এই ডাইনি ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমার এখানে অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হবে। এখানে ক্ষমা বলে কিছু হয় না। এটা তোদের মানুষের এলাকা নয়। এখানে আমার আইন মেনে চলতে হবে। মাধব, এই ডাইনি আমাদেরকে ক্ষমা করবে না। সে আমাদেরকে বন্দি করে ফেলবে এখানে। আর এক মুহূর্ত দাঁড়িও না, পালাও, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এরপর নায়না আর মাধব তারা দুজনে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ওই ডাইনি তাদের পিছু নেয় না। ডাইনিটা কি করে, সেখানে তার দুটি শিকারী প্রাণী নিয়ে আসে। সেই প্রাণীগুলোকে তাদের পিছে ছেড়ে দেয়। প্রাণীগুলো দেখে বেশ অদ্ভুত মনে হচ্ছে। কেমন জানি চেনা চেনা লাগছে, আবার চেনা চেনা লাগছে না। তারপর সে প্রাণীগুলো মাধব আর নায়নার পিছু ধাওয়া করতে থাকে এবং অল্প কিছু সময়ের ভিতরেই তাদেরকে আটকে ফেলে। নয়না, এই প্রাণীগুলো তো আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন আমরা কি করব? আর আমাদের পেছনে তো পড়েছিল ওই রাক্ষসটা, ওই ডাইনিটা। কিন্তু হঠাৎ করে এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো কোথা থেকে আসলো? মাধব, এই প্রাণীগুলো ওই ডাইনির পালিত পশু। ওই ডাইনিটি এদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। এখন আমাদের পালানোর আর কোনো পথ খোলা নাই। কি রে, পালিয়ে যাবি? পালিয়ে কোথায় যাবি? এই জঙ্গল থেকে? যারা এখানে এসে আটকে যায় তাদের পিছনে ফিরে যাওয়ার কোনো অপশন থাকে না। আর এই ডাইনির হাত থেকে পালিয়ে যাওয়া শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে। নয়না, দেখো, এরা মানুষের মতো কথা বলতে পারে। এই জঙ্গলে তো দেখতে গাছপালা, কীটপতঙ্গ, আকাশ, নদী সব কিছুই কথা বলতে পারে, তাও আবার মানুষের ভাষায়। মাধব, তোমাকে বললাম না, এগুলো ওই ডাইনির পালিত পোষা প্রাণী। এরা ৮-১০টা সাধারণ প্রাণীর মতো নয়। এদের ভিতরে কিছু বিশেষ গুণ থাকবে, এটাই স্বাভাবিক। এই তোরা নিজেদের মধ্যে বক বক কি করছিস? এইসব বক বক বাদ দে। বাদ দিয়ে আমাদের সাথে চল, নয়তো তোদেরকে এখানে কিমা বানিয়ে খেয়ে ফেলবো। এরপর এই প্রাণীগুলো নায়না আর মাধবকে তাদের সাথে করে নিয়ে যেতে থাকে। একটা প্রাণী পিছনে থাকে আর একটা প্রাণী থাকে তাদের সামনে, আর তাদেরকে মাঝখানে রেখে তারা সামনের দিকে এগোয়, যাতে তারা কোনো দিকে পালিয়ে যেতে না পারে। অনেকক্ষণ পর সেই প্রাণীগুলো নয়না আর মাধবকে ওই ডাইনির সামনে নিয়ে আসে। কি রে, তোদের সাহস তো দেখি কম না। তোরা আমার সামনে থেকে দৌড়ে পালিয়ে যাস? তোরা কি জানিস না আমার সামনে থেকে পালিয়ে যাওয়া অসম্ভব? আমরা কি করব আমাদের ছেলেকে বাঁচানোর জন্য? আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না, তাই বাধ্য হয়েই এখান থেকে পালিয়ে গেছি। এটা একদম সত্য কথা। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যাচাই করে দেখতে পারো। আমার দুটি সন্তান, তার মধ্যে একটি সন্তানকে নাগরাজ অভিমান্যু ধরে নিয়ে গেছে, যাকে তার বাবা শ্যামদেব তাদের নাগলোকে বন্দি করে রেখেছে। আমাদের আরও একটি সন্তান আছে, যাকে খুঁজে বের করার জন্য আমরা সেই আয়নাটির উদ্দেশ্যে এখানে এসেছি। এখন যদি আমরা এখান থেকে যেতে না পারি তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? দেখ দেখ, তোরা যতই ভালো হস না কেন, এই ডাইনির আইন কখনোই পরিবর্তন হবে না। আমার আইন আইনের মতোই চলবে। আমার
জীবনে কোনো পরিবর্তন বা কোনো সংযোজন হবে না। তোদেরকে এখন আমি ধরে নিয়ে যাব আমার গোপন কুঠিরে। ওখানে তোদেরকে সাজা ভোগ করতেই হবে। দেখো, এখানে নেকা কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমাদের জন্য ভালো এটাই হবে আমাদের সাথে চুপচাপ চলো, নয়তো তোমাদের সাজার পরিমাণ আরও বেড়ে যাবে। তারপর ডাইনিটি নয়ানা আর মাধবকে নিয়ে তার গোপন কুটিরে চলে যায়। সেখানে তাদেরকে নিয়ে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। অন্যদিকে নাগরাজ অভিমন্যু হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, যার কারণে সে একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তার খুবই খিদে পেয়ে যায়। হঠাৎ করে সে তার সামনে একটি কুমড়া ক্ষেত দেখতে পায়। আরে, এই তো এখানে কত সুন্দর সুন্দর কুমড়া দেখা যাচ্ছে। এই সময়টা না হয় কুমড়া খেয়ে কাটিয়ে দেই। এই জঙ্গলে খাওয়ার মতো আর তেমন কিছুই দেখতে পাচ্ছি না। কি আর করার, সময় খারাপ হলে কত কিছু যে করতে হয় আর কত কিছু যে দেখতে হয়। এরপর অভিমন্যু গিয়ে সেখান থেকে একটি কুমড়া ছিঁড়ে খেতে শুরু করে। খেতে খেতে প্রায় পুরো কুমড়াটি এসে খেয়ে শেষ করে ফেলে। আরে বাহ, এই কুমড়া তো খেতে খুবই সুস্বাদু লেগেছে। একটা কুমড়া এতটা সুস্বাদু, এটা তো ভাবাই যায় না। আমার তো মনে হয় এটা কোনো সাধারণ কুমড়া না, এটা হয়তো অন্য কোনো প্রজাতির বিশেষ কোনো কুমড়া হবে। যাই হোক, আমি যাওয়ার সময় এখান থেকে কিছু কুমড়া নিয়ে যাব। এখান থেকে কুমড়া নিয়ে গেলে কুমড়ার বীজগুলো নাগলোকে নিয়ে চাষ করতে পারবো। কিন্তু অন্যদিকে ঘটে যায় লঙ্কা কাণ্ড। এই কুমড়া ক্ষেতের মালিক তার এইসব কার্যক্রম দেখে খুব বেশি রেগে যায়। কে কে আমার কুমড়া ক্ষেত থেকে কুমড়া খেয়েছে? কে আমার 100 বছরের সাধনা নষ্ট করেছে? কার এত বড় সাহস হয়ে গেছে? শত শত বছর ধরে আমি এই কুমড়া দেখে রেখেছি। এটা তো কারো খাওয়ার জন্য তৈরি করা হয়নি। এটা তো বিশেষ ধরনের কুমড়া, যেটা আমার সাধনার জন্য ধীরে ধীরে আমি বড় করে তুলেছি। তোর কলিজা এত বড়? তোর কলিজা আমি ওজন দিয়ে দেখব। এরপর সে কুমড়ার মতো দেখতে মানুষটা অভিমন্যুর সামনে চলে আসে, যেটা দেখে অভিমন্যু কিছুটা ঘাবড়ে যায়। আরে কে তুমি? তোমাকে তো দেখতে পুরো একটা কুমড়ার মতো মনে হচ্ছে। এরকম প্রাণী তো আমি জীবনেও দেখিনি। জীবনে দেখিসনি, কিন্তু এখন দেখবি। তুই আমার ক্ষেত থেকে কুমড়া ছিঁড়ে খেয়েছিস। এখান থেকে যে কুমড়া খেয়েছিস, আমার অনুমতি নিয়েছিস। এটা কার ক্ষেত সেটা দেখতে হবে না কিছু। মন চাইলো আর খেয়ে ফেললাম। এটা কোন ধরনের আইন? এটা কি ধরনের ভদ্রতা? আরে কি বলছো? জঙ্গলের মাঝখানে একটা কুমড়া ক্ষেত, এটার আবার মালিক হয় নাকি? আমি তো ভাবলাম এটার কোনো মালিক নেই, তাই আমার খিদে লেগেছে আর এখান থেকে একটি কুমড়া ছিঁড়ে খেয়ে ফেলেছি। আর কুমড়াগুলো বেশ মিষ্টি আছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ কুমড়া না, এটা হয়তো কোনো বিশেষ ধরনের কুমড়া। তুই ঠিকই ধরেছিস। এটা একটা বিশেষ ধরনের কুমড়া, যেটা আমি আমার 100 বছরের সাধনার জন্য তৈরি করেছি। আর এটা তোদের সাধারণ কুমড়ার মতো 2-1 মাসে চলে আসেনি। এটা আমি 100 বছর ধরে দেখে রাখছি। কিন্তু তুই এসে আমার সাধনার ব্যাঘাত ঘটিয়েছিস। তোর আজকে রক্ষা নেই, তোকে শাস্তি ভোগ করতেই হবে। সে প্রাণীটার কথা শুনে অভিমন্যু অনেক বেশি ভয় পেয়ে যায়।
হঠাৎ করেই তার সেই রাক্ষসের কথা মনে পড়ে। এটা ভেবে সে কিছুটা নর্মাল হয়। সে ভাবে সে রাক্ষস এসে তাকে হয়তো এখান থেকে উদ্ধার করবে, কিন্তু এখানে দেখা যায় অনেকক্ষণ হয়ে গেলেও সে রাক্ষসটা আর এখানে আসো না। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আমার ডেরায় চল। ভালোয় ভালোয় বলছি, সুন্দরভাবে চল। কিন্তু যদি কথা না শুনিস তাহলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আরে কি পেয়েছো তুমি? তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে গেছি? এই অভিমন্যু কাউকে ভয় পায় না। আমি তোমার সাথে যাব না। তুমি যা করতে পারো করে নিও। এরপর সেই প্রাণীটি অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে তার শক্তির মাধ্যমে অভিমন্যুকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে তুলে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে তার গোপন কুঠুরিতে অভিমন্যুকে বন্দি করে ফেলে রাখে। তোর সাহস তো মন্দ না, তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস। তুই সুন্দর মতো কথা বললে, সুন্দর মতো আমার কথা শুনলে আমি খুব অল্প দিনেই তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই আমার সাথে বেয়াদবি করেছিস, আমার ইগো হার্ট করেছিস। তোর তো কপালে দুঃখ আছে। অন্যদিকে সেই ডাইনিটি নায়না আর মাধবকে যেখানে বন্দি করে রেখেছিল, সেখানে তারা ডাইনিটির সাথে একটা বোঝাপড়া করার চেষ্টা করে। কিরে, সেই তখন থেকে চিল্লাচিল্লি করছিস? তোরা কি আমার মাথা খাবি নাকি? চুপচাপ এখানে বসে থাক, কোনো কথা বলবি না। কথা বললে কিন্তু খুব একটা ভালো হবে না। দেখো ডাইনি, সব সমস্যারই একটা সমাধান আছে, তাই না? তুমি হয়তো আমাদেরকে দীর্ঘ সময় ধরে এখানে একটা শাস্তি দেওয়ার চিন্তাধারা করতেছো, কিন্তু কোনোভাবে কি কোনো একটা কঠিন শাস্তি দিয়ে অল্প সময়ের ভেতরে আমাদের শাস্তিটা শেষ করা যায় না? অল্প সময়ের ভেতরে কোনো কঠিন শাস্তি? এটা বলতে তোরা কি বোঝাতে চাচ্ছিস? কঠিন শাস্তি কি দিব তাদেরকে? বেশি কঠিন শাস্তি দিলে তোরা মারা যাবি। আবার তোদেরকে যদি মেরে ফেলি তাহলে অল্প সময়ে শাস্তি শেষ হয়ে গেলেও লাভ কি? তোরা তো আর কিছু করতে পারবি না। আরে ডাইনি, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি কঠিন শাস্তি বলতে আমাদেরকে মেরে ফেলতে বলিনি। মানে তুমি আমাদেরকে কোনো একটা কঠিন কাজে লাগিয়ে দাও, যেটা সম্পূর্ণ করলে আমাদের শাস্তি মওকুফ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের কি যদি আমি কঠিন কাজ দেয় তাহলে কি তোমরা সেটা করতে পারবে? আর যদি তোমরা করতে না পারো তখন কি হবে? আরে এটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? আপনি বলে দেখেন আমরা করতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরা একটা কাজ কর, আমাকে আকাশে যে চাঁদটা দেখা যাচ্ছে সেটা এনে আমার ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। দেখে তোরা পড়াস কিনা। দেখো ডাইনি, আমরা তোমাকে মজা করতে বলিনি। তুমি এমন কিছু বলো যেটা করা অসম্ভব কিছু না, যেটা আমাদের সাধ্যের ভেতরে থাকবে। আচ্ছা শোন, তাহলে আমার একটি মেয়ে ছিল, তাও অনেক দিন আগের কথা, প্রায় 100 বছর হয়ে গেছে। আমার মেয়েটাকে আমি নিজের কাছে রাখতে পারছি না। সে এখনো বেঁচে আছে, কিন্তু সে এক ভয়ানক রাক্ষসের কবলে বন্দী হয়ে আছে। ওই রাক্ষসটা তাকে একটি ফুল বানিয়ে তার বাগানের মধ্যে বন্দী করে রেখেছে। কিন্তু আমি ওই রাক্ষসের সাথে শোক দিতে পারব না।
তাই আমার দ্বারা আমার মেয়েকে বাঁচানো কখনোই সম্ভব না। এখন যদি আমি অতি আবেগে আপ্লুত হই সেখানে যাই, তাহলে দেখা যাবে ওই রাক্ষসটা আমাকেও সেখানে বন্দি করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা করার চেষ্টা করব। এত যদি আমাদের জীবনে চলে যায় তাতেও কোনো সমস্যা নাই। আমাদের সন্তানকে বাঁচাতে হলে আমাদের এই রিস্ক নিতেই হবে। ঠিক আছে, তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদের শুধু আমি ছেড়েই দেব না, তার সাথে তোমাদের বিশাল বড় একটা উপহার দেব। তোমাদেরকে এই জঙ্গলে অন্য কোনো বাধার সম্মুখীন না করে একদম সোজা সেই মন্দিরে পৌঁছে দেব যেখানে ওই জাদুর আয়নাটি রয়েছে। ঠিক আছে ডাইনি, তাহলে কথাই এটাই থাকলো। এখন তাহলে আমরা যাই, আমাদের মিশন শুরু করা যাক। এরপর নাইনা আর মাধব সেই ডাইনির কাছ থেকে ওই রাক্ষসের ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তারপর বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা অবশেষে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে ওই রাক্ষসটার ফুলের বাগান ছিল। দেখো নাইনা, এখানে কতগুলো ফুল। আমার তো মনে হচ্ছে এটাই সেই রাক্ষসটার ফুলের বাগান। দেখো, একটা রাক্ষসও ফুল পছন্দ করে, চিন্তা করা যায়। মাধব, তুমি ঠিকই বলেছ, এটা সেই রাক্ষসটারই ফুলের বাগান। কারণ এখানে ভীষণ অদ্ভুত অদ্ভুত ফুল দেখা যাচ্ছে, যেগুলো কোনো সাধারণ বাগানে থাকার কথা নয়। আর হ্যাঁ, ফুল সবারই পছন্দ হয়, হোক সে খারাপ মানুষ অথবা ভালো মানুষ, অথবা কোনো রাক্ষস অথবা ডাইনি, সবাই ফুল ভীষণ পছন্দ করে। এরপর তারা দুজন যখন সেই বাগানে ঢোকার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই তাদের সামনে সেই রাক্ষসটা হাজির হয়ে যায়। কে রে, কে তোরা? আর তোরা এদিকে কোথায় যাচ্ছিস? এটা আমার বাগান, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তোরা তোদের বাড়িতে ফিরে যা, এদিকে গেলে তোদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আরে, তোমার এই বাগানটা তো খুব সুন্দর। এরকম বাগান আমি জীবনে প্রথমবার দেখেছি। এত সুন্দর সুন্দর ফুল, কত নানা রঙের গাছপালা, তার ওপর এমন এমন ফুলও রয়েছে যেগুলো আমি জীবনে কখনোই দেখিনি। এখানেই প্রথমবার দেখছি। আমাদেরকে একটু ভেতরে যেতে দাও না, আমরা ভেতরে গিয়ে একটু ঘুরে তারপর আবার চলে আসব। তোদের কাছে কি এটা শিশু পার্ক মনে হয় নাকি যে এখানে ঘুরতে যাবি? এটা তোদের ঘোরার জন্য তৈরি করা হয়নি। এটা আমার ব্যক্তিগত বাগান, এখানে তোরা কখনোই প্রবেশ করতে পারবি না। এখনো সময় আছে, তোরা সুন্দর মতো বাড়িতে ফিরে যা। আর ঘোরার ইচ্ছা থাকলে কোনো শিশু পার্কে গিয়ে ঘুরে আয়। দেখো রাক্ষস, আমরা বুঝতে পারছি তুমি তোমার বাগানকে অনেক বেশি ভালোবাসো, যার কারণে তুমি এটাকে আগলে রাখতে চাচ্ছ। কিন্তু আমরা ভেতরে ঢুকলে তেমন কোনো সমস্যাই হবে না। আমরাও ফুল খুব ভালোবাসি, আমরা তোমার বাগানের কোনো ক্ষতি করব না। আমরা শুধুমাত্র দেখব, বাগানটা ঘুরব, তারপর চলে আসব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে পছন্দ আর ভালোবাসা দুইটা এক জিনিস না। পছন্দ হলো তুই এখানে আসলি, ফুল দেখলি, ফুল তোর পছন্দ হলো আর সেটাকে উঠিয়ে নিলি, এটা হলো পছন্দ। কিন্তু ভালোবাসা হলো তুই সেই ফুলটাকে না ছিঁড়ে পানি দিয়ে যত্ন করে আগলে রাখলি। এটাই হচ্ছে ভালোবাসা আর পছন্দের মধ্যে তফাৎ। তোদের এই ভালোবাসা যেন একটা সাধারণ পছন্দে পরিণত না হয়, সেদিকে ভালোভাবে খেয়াল রাখবি। তারা দুজন কোনো রকম করে সে রাক্ষসকে মানিয়ে নেয়, আর রাক্ষসটাও তাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। তারপর
তারা দুজন সে বাগানের ভেতরে প্রবেশ করে। তারা সে বাগানের ভেতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে, কিন্তু কোথাও সেই ফুলটাকে দেখতে পায় না, যেটার মধ্যে ডাইনির মেয়েকে লুকিয়ে রেখেছে। মাধব, আমরা এখন কিভাবে বুঝব যে ওই ডাইনের মেয়েটি ঠিক কোন ফুলটার মধ্যে বন্দি রয়েছে? দেখো নাইনা, এখানে যে ফুলগুলো রয়েছে নিচে ফুলের পাপড়িগুলো ঝরে নিচে পড়ে, কিন্তু যে ফুলের মধ্যে ডাইনির মেয়ে বন্দি আছে সেটা কোনো আসল ফুল নয়। তার মানে ওইটা থেকে ফুলের পাপড়িও ঝরে পড়বে না। আরে মাধব, তুমি তো বেশ মেধাবী, তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। তুই অনেক ভালো একটা কথা বলেছিস। চলো আমরা এখন এরকম একটা ফুল খুঁজে বের করি যেটা দেখতে কিছুটা অদ্ভুত, আর যেটা থেকে ফুলের কোনো পাপড়ি নিচে পড়ে না। তারপর তারা দুজন সে ফুলটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা বাগানের এক কোণায় চলে যায়। সেখানে গিয়ে মাধব এরকম একটি ফুল গাছ পেয়েও যায়। নয়না, এই গাছটাকে দেখাও। দেখো, এই গাছটা দেখতে কিছুটা অদ্ভুত, আর এর নিচে ফুলের কোনো পাপড়িও পড়ে নাই। তার মানে এটাই সে ভুল হতে পারে যেখানে ডাইনের মেয়েটি বন্দি আছে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদের পর্ব 7-এর জন্য অপেক্ষা করতে হবে। পর্ব 7 দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 7 লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি পর্ব 7 পেয়ে যাবে। তোমাদেরকে সবসময় আমি এই কথাটা বলি, কিন্তু তোমরা কমেন্ট অতি অল্প করো, যার কারণে ভিডিও আসতে লেট হয়ে যায়।